ইনক্লুসিভ নির্বাচন চান তাহলে সবাইকে অ্যালাউ করতে হবে। সবাইকে বলতে আপনি কাদের? সবাই, যত রাজনৈতিক দল আছে। কারণ আমি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কথা, হ্যাঁ, আমি তাদের কথা বলবো। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। আমরা সবশেষ আলোচনায় দেখলাম প্রকাশ্যে ধর্ষণের একটি হুমকি এবং তা নিয়ে প্রতিবাদও জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে। এর আগে ৭১ মঞ্চের একটি অনুষ্ঠানে মব তৈরি করে সাবেক মন্ত্রী এবং রাজনীতিবিদ লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে আটক করা হলো, পুলিশের সোপর্দ করা হলো। এবং এরপরে আমরা দেখলাম গত এই সপ্তাহের মধ্যেই নুরুল হক নূরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হলো এবং জাতীয় পার্টি একটি ইস্যু হয়ে দাঁড়ালো, আলোচনায় এসেছে। এইসব নিয়ে আমাদের আজকের আলোচনা, রাজনীতিতে নতুন কি শঙ্কা তৈরি হচ্ছে, আর এইসব নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে আছেন অতিথি হিসেবে মহিউদ্দিন আহমেদ, লেখক ও গবেষক। আর এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। প্রথম আলোর প্রতিদিনের আয়োজন বার্তা কক্ষে আজকের আলোচনার বিষয় রাজনীতিতে কিসের শঙ্কা, আর আলোচক মহিউদ্দিন আহমেদ, লেখক ও গবেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তো প্রথমেই যেটি প্রশ্ন করবো সেটা হচ্ছে, আপনি আসলে কোনো শঙ্কা দেখেন কিনা? অনেকে এই ধরনের আলোচনা করেছেন, বলছেন যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে সেটি খুব খারাপ হবে। সেটি তো পরের কথা। আমার প্রশ্নটা এরকম যে ফেব্রুয়ারিতে হবে না এরকম কোনো শঙ্কা আপনি দেখেন কিনা? বাংলাদেশে তো এর আগে ১২টা নির্বাচন হয়েছে, ১৩ নম্বরটা হবে জি শুনতে পাচ্ছি আগামী বছর ফেব্রুয়ারিতে। তো এর মধ্যে এই দুটো নির্বাচনের কথা আমি বলবো, ৭৩ সালে আর ৯১ সালে। ৭৩ এবং ৯১, এই দুটো ছাড়া বাকি সবগুলো নিয়েই শঙ্কা ছিল এবং সবগুলোতেই ঝামেলা হয়েছে আগে পরে। তো সুতরাং এটা নতুন কিছু না। বাংলাদেশে নির্বাচনের এটাকে যদি একটা গাড়ির সঙ্গে তুলনা করি, এটা সবসময় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে এবং আদৌ এটা চলবে কিনা, মাঝখানে গিয়ে স্টার্ট বন্ধ হয়ে যাবে কিনা, এই শঙ্কা সবসময় থাকে। না, বিভিন্ন রকম শঙ্কা থাকে, যেমন নির্বাচনী সহিংসতা হয়, এটা হয়, ওটা হয়, কিন্তু ফেব্রুয়ারিতে আদৌ হবে কিনা, কারণ অনেক কাঠখড় পোড়ানোর পরে মোটামুটি একটা সিদ্ধান্তে আসা গেছে। নির্বাচনের তারিখ পাল্টানো এটা তো অনেকবার হয়েছে, এর আগেও হয়েছে। আমি বললাম ৭৩ এবং ৯১ ছাড়া প্রত্যেকটাতে এরকম হয়েছে। তো সুতরাং এবং সংখ্যাগুলো নানানভাবে আসে, এক এক সময় এক একটা। তো সুতরাং একটা নিরুপদ্রব নির্বাচন এইটা ওই দুইবার ছাড়া আর হয় নাই। এবং সুতরাং এবার একটু অনিশ্চিত। আমি বলবো না, যেহেতু সরকার বলছে নির্বাচন হবে, সময় মতন হবে, এবং আমার বিশ্বাস এবং আমি যেটা দেখেছি, সরকার চাইলে নির্বাচন হয়। তো সুতরাং যে যত গোলমালি করুক কেন, ফেব্রুয়ারি যে ৯৬ ফেব্রুয়ারি নির্বাচন কেউ তো চায় নাই, সরকার চেয়েছে, হয়েছে। আচ্ছা, তাই না? বা ২০১৪ সালের নির্বাচন অনেকেই চায় নাই, বাট হয়েছে। তো সরকার চাইলে করিয়ে নিতে পারে। এখন কথা হচ্ছে সেটা ভালো হবে কিনা, অন্তর্ভুক্তিমূলক হবে কিনা, শান্তিপূর্ণ হবে কিনা, সেটা হচ্ছে প্রশ্ন। তো সেটা হচ্ছে অন্য চ্যালেঞ্জ। এবারে আসি, আজকে ৭টি দল এবং একটি সংগঠনের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হচ্ছে। আমি সেই তালিকাটা বলবো, সেটি প্রেস উইং থেকে দেয়া তালিকার যে ধারাবাহিকতা। আর সবাই জানছি, আমরা সবসময় দেখছি, প্রথম যখন রাজনৈতিক কোনো বিষয় নিয়ে বৈঠক হয় প্রধান উপদেষ্টার, ৩টি দলের সাথে প্রথমে হয়। সেটি হচ্ছে বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপি। এবং এরপরে আজকে যে ৭টি দলের সাথে হচ্ছে তাদের নাম এরকম: এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট, হেফাজত ইসলাম বাংলাদেশ। এই ৭টি দল আজকে বৈঠক করছে। আমার প্রশ্ন, ঠিক বৈঠকে কি হলো সেটি না, যে বাংলাদেশের রাজনৈতিক দলের যে ধারাবাহিকতা এবং গুরুত্বের বিচার, এটিতে এই 10টি দল আপনার দৃষ্টিতে কেমন, বা এই ধারাবাহিকতাটা? মানে আমরা সবসময় দেখেছি যে প্রধান গুরুত্বপূর্ণ, প্রধান বিরোধী দল বা তৃতীয় গুরুত্বপূর্ণ এই সমস্ত দলের আলোচনায় যে নামগুলো আমরা সবসময় দেখেছি, তার বাইরে কিছু দেখছেন নাকি এটাই এই সময় স্বাভাবিক? না, জন আলোচনায় তো আমাদের তো দল অনেকগুলো, নিবন্ধিত দল তো অনেকগুলো। আমি জানি না এরপর আরো হবে কিনা। তবে বোঝা যায়, আমরা যেমন ফুটবল, ক্রিকেটের খেলায় আমরা যেরকম দেখি যে কিছু দল আছে ফার্স্ট ডিভিশনে খেলে, কিছু আছে সেকেন্ড ডিভিশনে খেলে, কিছু আছে তৃতীয় বিভাগের প্লেয়ার। তো এরকম প্রথম দিন সরকার আলোচনা করেছে ফার্স্ট ডিভিশনের টিমগুলোর সঙ্গে, আজকে হলো সেকেন্ড ডিভিশনের টিমগুলোর সঙ্গে, পরে হয়তো তৃতীয় বিভাগের টিমগুলোর সঙ্গে কথাবার্তা বলবে। সরকারের চোখেও এবং
পাবলিক পারসেপশনও আছে তো, যে কোন দলগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কোন দলগুলোর ডিস্টার্ব করার ক্ষমতা বেশি, এগুলি তো সরকার জানে। সেই হিসেবে আলোচনাগুলো হয় আর কি। তাহলে কি মানে ব্যাপারটা এরকম যে যারা ডিস্টার্ব, আপনার শব্দটা নিয়েই বলি, আর যারা ডিস্টার্ব বেশি করতে পারবে তাদের সাথে আগে বসা হচ্ছে, ব্যাপারটা এরকম? সেটাই সেরকমই মনে হচ্ছে। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন যতগুলো দল আছে, জাতীয় পার্টিকে তো মোটামুটি বলা যায় যে সাইড লাইনে রেখে দিয়ে, আর যে কয়টা দলের লোকেরা বিভিন্ন জায়গায় গেলে লোকজন জমায়েত হয়, জিন্দাবাদ মুর্দাবাদ স্লোগান হয়, তারাই এই দলগুলোর সঙ্গে। আমি প্রথম যে তিনটি দল বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে বলি যে আমরা দীর্ঘ সময় ধরে আলোচনায়, বিএনপি যে গুরুত্বপূর্ণ দল এটি আসলে আলাদা করে বলার প্রয়োজন হয় না, জামাত ইসলামের সবসময় আলোচনায় ছিল, কিন্তু এনসিপি সদ্য তারা যাত্রা শুরু করেছে এবং তাদের ইনফ্যাক্ট যে নিবন্ধিত, আপনি যে তালিকার কথা বললেন, সেটির মধ্যে এখন পর্যন্ত হননি আর কি। তারা নিবন্ধন পেয়েছে তো, এনসিপি নিবন্ধন পেয়েছে তো। আচ্ছা, নিবন্ধন পেলেও মার্কা মানে তাদের প্রতিষ্ঠা যে তৃতীয় গুরুত্বপূর্ণ হওয়ার জন্য যে ধারাবাহিকতা আমাদের দেশে, সেটা কখনো মানে এখন মনে হচ্ছে সেটি এটা আসলে কোন ডিভিশন? আপনি যেভাবে বললেন যে না, যে এরা মিডিয়ার চোখে এরা প্রথম বিভাগ। আচ্ছা, যেহেতু এরা মিডিয়া কাভারেজ পাচ্ছে বেশি, সরকারের মনোযোগও তারা পাচ্ছে বেশি, সেই হিসাবে। কিন্তু আসলে কে কোন ডিভিশনের প্লেয়ার হবে বা টিম হবে, সেটার চূড়ান্ত ফয়সালা হবে নির্বাচন হলে। তো নির্বাচনে যদি তারা ভালো ফল করতে পারে, তাহলে বুঝবো যে তারা আছে, প্রথম কাতারেই আছে। আর যদি নির্বাচনে ফলাফল, যেহেতু নতুন দল, এখনো টেস্টেড না, পরীক্ষিত না, তো সুতরাং নির্বাচনের পরেই বোঝা যাবে কার কিরকম। আমরা মিডিয়াতে তো অনেক দলের খবর দেখি, তাই না, জানি, এবং অনেক দলই আছে যারা হয়তো মানে দলের দ্বিতীয় ব্যক্তিকে আমরা জানি না, চিনি না, এরকম দলও আছে। এখন মনে করেন একটি দলের হয়তো সমর্থক আছে 10 জন, সেই দলটি হয়তো একটা দলকে নিষিদ্ধ করতে চায়, তার সমর্থক হয়তো আছে 50 লাখ। তো আমরা তো এটাও দেখি। তো সামনে যদি একটা নির্বাচন হয়, সেই নির্বাচনে আমরা অনেক কিছুরই ফয়সালা হতে দেখব। গত যে সময়গুলো নির্বাচনের এবং দীর্ঘ সময়ের রাজনৈতিক যে কালচার আমাদের, তাতে প্রথম দ্বিতীয় যদি বাদ দিই, মানে সরকারি দল বিরোধী দল বাদ দিই, তাহলে তৃতীয় গুরুত্বপূর্ণ নির্বাচনের সবসময় আলোচনায় এসছে জাতীয় পার্টি। মানে গত বেশ কয়েকটা নির্বাচনে, এমমনকি আওয়ামী লীগের নির্বাচনের আগেও এই ধারাবাহিকতায় তাদের দেখা গেছে। কিন্তু লাস্ট যে আপনি ঘটনাটি দেখলেন, যে নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদের দাবি এবং তাদের সাথে ভাঙচুর, এই সমস্ত ঘটনার মধ্যে নুরুল হক নূরও আহত হলেন, এদিকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হলো। এই দাবির মধ্যে কোনো ইকুয়েশন আপনি দেখেন কিনা, সমীকরণ যেটি নির্বাচন কেন্দ্রিক? এইটা আমি এইভাবে বলতে পারবো না আসলে, কারণ এই খেলার পেছনে আমার বিশ্বাস গোয়েন্দাদের কিছু কাজ কারবার আছে। হুট করে এরকম হওয়ার কথা না। আমার কে কার ট্র্যাপে পড়লো আমি জানি না। আমাদের দেশে গোয়েন্দাদের এই খেলা প্রচুর হয় এবং আমাদের সরকার তাদেরকে প্রচুর বাজেট দেয় যাতে তারা এই সমস্ত কাজ করতে পারে, এবং তাদের কোনো জবাবদিহি নাই। বেসামরিক গোয়েন্দা বলেন আর সামরিক গোয়েন্দা বলেন, এদের কোনো জবাবদিহি নাই। এটা প্যারালাল সরকার চালায়, মানে এটা আমরা সবাই জানি। তো সেটা হচ্ছে এক জিনিস। আমার কথা হচ্ছে যে এই নির্বাচনে আপনি যদি একটা মানে ইনক্লুসিভ নির্বাচন চান, তাহলে সবাইকে অ্যালাউ করতে হবে। সবাইকে বলতে আপনি কাদের? সবাই, যত রাজনৈতিক দল আছে। আমি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কথা, হ্যাঁ, আমি তাদের কথা বলবো। হ্যাঁ, যদি একটা দল অপরাধ করে থাকে, তার বিরুদ্ধে যদি মামলা হয়, বিচার হয়, আদালত যদি রায় দেয়, শাস্তি দেয়, নিষিদ্ধ করার কথা বলে, তাহলে আপনি নিষিদ্ধ করেন। এরকম তো হতেই পারে। আমাদের দেশে তো হিজবুত তাহরির নিষিদ্ধ আছে না? এরকম আরো কিছু কিছু দল নিষিদ্ধ হতে পারে। আর যদি নিষিদ্ধ না হয়, তাহলে একটা দল তো বলতে পারে না অমুক দলকে নিষিদ্ধ করা হোক। এটা কেন বলবে? এটার কি লজিক থাকতে পারে? অপরাধ করলে তার বিচার হবে, এর বাইরে এটা আমি বুঝি আর কি। হ্যাঁ, তারপরে যদি জনদাবিটা কি, মানে যে যারা দাবি করছে তাদের জনপ্রিয়তা কতটুকু, সেটাও কিন্তু আপনি যেটা বললেন যে টেস্টেড না, সেটাও কিন্তু এখন পর্যন্ত সেরকম। এখন কথা হচ্ছে যে নির্বাচনটাকে যদি আপনি, যেটাকে আমরা ক্রেডিবল ইলেকশন বলি, সবার কাছে গ্রহণযোগ্য, তো সেই ক্রেডিবিলিটির
মাপকাঠিটা কি? হুম মানুষ তো একটা প্রশ্ন হুম। করতে পারে যে এত বড় একটা দল, আপনার খেয়াল আছে কিনা জানি না, হুম 91 সালে জেলে থেকে নির্বাচন করে হুম এরশাদ 5টা সিটে জিতলো। সেখানে কি কোনো ম্যানিপুলেশন ছিল? হয় না। এটা তো হুম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে হুম 91 সালে নির্বাচন। তারপরে বিএনপি সরকারে গেল। হুম বিএনপির সরকারে তারা জাতীয় পার্টির লোকদেরকে দৌড়ের উপরে রেখেছে। ওই সময়ের পত্রিকাগুলিকে জি দেখলেই আমরা বুঝবো। জি যদিও প্রধান দল বিরোধী দল আওয়ামী লীগ, কিন্তু সবচাইতে বিএনপির হাতে নির্যাতিত হয়েছিল জাতীয় পার্টি। হুম আচ্ছা, ধরে নিলাম তারা অনেক অপরাধ করছে, কিন্তু অপরাধ করে নাই কোন দলটা? হুম এই হলো একটা। দ্বিতীয়ত হচ্ছে 96 নির্বাচনে এরশাদ আবারও ওই জেলখানা থেকে 5টি সিটে নির্বাচিত হলেন। হুম তো ওইটা তো ছিল ওই কি বলে হাবিবুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। জি সে নির্বাচন তো কেউ প্রশ্নবিদ্ধ হয় নাই, যদিও খালেদা হুম। যে একটু বলছিলেন কি সূক্ষ্ম কারচুপি না, স্থূল স্থূল কারচুপি। কারচুপি সূক্ষ্মটা ছিল ও 91-তে, 91 সূক্ষ্ম এটা হয়েছে শুক্রবারে এবং পুকুর চুরি। ও পুকুর চুরি না, উনি বলছেন সাগর চুরি হয়েছে, হ্যাঁ ওনার একটা কথা আছে। যাই হোক আর কি, এরশাদ কিন্তু জিতলেন 5টা সিটে। হুম তো সুতরাং আমরা ওইটাকে বলি কি যে আপনি পছন্দ করুন না করুন, সবার জন্য নির্বাচনটি উন্মুক্ত ছিল। হুম তো আমরা 2008-এর পরে যতগুলো নির্বাচন হয়েছে এগুলিকে আমরা ক্রেডিবিলিটি দেই না কেন? কারণ বিএনপির মতন একটা বড় দলকে হুম বাইরে রেখে নির্বাচনগুলো হয়েছিল। তো সভাপতি মানুষ মনে করতে পারে যে তাহলে তো এটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলো না। বিএনপি তো শুধু একটা দল না, তার পেছনে তো কয়েক কোটি সমর্থক ভোটার আছে, তাই না? তো সুতরাং আপনাকে যদি ইনক্লুসিভ নির্বাচন করতে হয়, আপনার সবাইকে অ্যালাউ করতে হবে। তাহলে অর্থাৎ আপনি এই জায়গাতে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের প্রসঙ্গেও উদার থাকার কথা এখন বলছেন। মনে করেন আমি কথাটা বললাম, জি একটা মব এসে বললো বেটা স্বৈরাচারের দোষর, এটা বলতেছে। আমি এটা বলছি না, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে আদালতের রায় দিয়ে আগে নিষিদ্ধ করে, রাজপথে স্লোগান দিয়ে নিষিদ্ধ না। আচ্ছা, এবারে আমি জাতীয় পার্টির প্রসঙ্গে যে প্রশ্নটা করেছিলাম সেটি আসলে এরকম ভাবে যদি করি যে জাতীয় পার্টি আওয়ামী লীগ এই মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধ এবং যে অবস্থায় আছে তাতে মনে হচ্ছে যে তারা নির্বাচনে নাই, এটা মোটামুটি স্পষ্ট। কিন্তু জাতীয় পার্টি যে নাই সেটা এখনো বলা যাচ্ছে না, কিন্তু তাদেরকে যদি নির্বাচনের বাইরে রাখা যায় তাহলে কোনো কোনো দলের নিশ্চয়ই সুবিধা হয় প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে। সেই রাজনীতি, সেই সমীকরণটা কাজ করছে কিনা? না, জাতীয় পার্টির তো সব জায়গাতেই কিছু কিছু অবস্থান আছে। জি, এবং জাতীয় পার্টিকে আমরা এতদিন দেখেছি যে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে এক ধরনের বাফারের মতন, জি কখনো ওই দিকে ঝুঁকে, কখনো এই দিকে ঝুঁকে। এখন আপনি যদি বলেন যে না, আওয়ামী লীগের যারা মিত্র ছিল তারা কেউই নির্বাচন করতে পারবে না, তো সেটাও এই সরকারের ম্যান্ডেটের মধ্যে এটা পড়ে না। এটা বিপ্লবী সরকার না, এটা বুঝতে হবে। কিন্তু এখন একটা পরিস্থিতির কারণে আওয়ামী লীগ তাকে একটা গণবিদ্রোহে সেটার পতন হয়েছে, তাই না? এবং তারা এত অপরাধ করেছে বলে তারা দল বলে সব পালিয়ে গেছে বা আত্মগোপন করেছে। অপরাধ বোধ না থাকলে তো এটা করতো না, তাই না? এখন বিষয় কি যে এটা হচ্ছে আওয়ামী লীগের বিষয়, সেটা তো প্রকাশ্যে। হ্যাঁ, এখন আমরা অনেকেই বলছি যে আওয়ামী লীগের সঙ্গে যারা কোলাবোরেট করেছিল তারা সবাই হচ্ছে সমান অপরাধী এবং তাদেরকেও করতে হবে। তাহলে কিন্তু শুধু আওয়ামী লীগ না, তার 14 দলীয় জোটে যারা ছিল, আরো 13টি দল, আরো 13 জন বেশি হবে, কারণ 14 দলীয় জোট ছেড়ে যারা পরে চলে এসেছে তারা তো একসময় ছিল, তাদেরকেও ধরতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু আছে। তাইলে আপনি যদি এরকম করেন তাহলে বাকি হাতে থাকে কয়টি দল? এই দলগুলো নিয়ে মনে করেন যেই দলটির মানে স্বাভাবিক প্রতিযোগিতামূলক নির্বাচনে একটি সিট পাওয়ারও সম্ভাবনা নাই, সে যদি হম্বিতম্বি করে এই দল আসতে পারবে না, ওই দল আসতে পারবে না, আপনি তার কথার মূল্য দিবেন কেন?
এখন আমার প্রশ্ন হচ্ছে যে একটি রাজনৈতিক দল নিষিদ্ধের ক্ষেত্রে অন্য পার্টির অফিসে গিয়ে, আমি জাতীয় পার্টির কথা বলছি, অফিসে গিয়ে হামলা, এবং পরে এটিকে যখন বলা হয়েছে আমাদের এই অনুষ্ঠানে সেই দলের অর্থাৎ নুরুল হক নূরের সেক্রেটারি, তার দল, তিনি বলেছেন এটা আসলে সাধারণ জনগণের রোষ, অর্থাৎ জনরোষ, এটি বলছে। কোনটা জনগণের রোষ আর কোনটা রাজনৈতিক প্রতিবাদ আমি বুঝবো কিভাবে এটা নির্ণয় করব? আমাদের দেশে কি রাজনীতিবিদরা সত্য কথা বলে? কেউ বলে আমি ভুল করেছি? তারা তো মনে করে আমি ভুল করেছি বা এই কাজটা করা ঠিক হয় না আমার, এটা বললে বুঝি আমার রাজনীতি শেষ হয়ে যাবে। তো এটা তো কেউ বলে না, আমরা শুনি না, আমরা শুনি না। জাতীয় পার্টির লোকরা যদি এসে গণ অধিকার পরিষদের মানে অফিসের সামনে একটা পরিস্থিতি তৈরি করত, তাহলে তাদের বিরুদ্ধে আপনি বলতে পারতেন, কিন্তু ওরা তো আসে নাই, এরা গেছে। এখন আমার কথা হইলো এই দলটাকে নিষিদ্ধ করতে হবে, এই দাবি আপনারা করেন, হাজারবার করেন, বিবৃতি দেন পত্রিকায়, সমস্যা নেই। পার্টি অফিসে গিয়া একটা ঝামেলা করতে হবে কেন? তার অফিসের সামনে গিয়া। আপনার খেয়াল আছে কিনা, এটা ৭২ সালের কথা, আমি একটা উদাহরণ দিই আপনাকে, অনেকেই তো স্মরণ নাই বা অনেকে জানে না। ছাত্রলীগ দুই ভাগ হলো, একটা হলো মুজিববাদী ছাত্রলীগ আর একটা হলো বৈজ্ঞানিক সমাজতন্ত্রী ছাত্রলীগ। তো মুজিববাদী ছাত্রলীগরা রেস কোর্সে সম্মেলন করলো, আর বৈজ্ঞানিক সমাজতন্ত্রীরা সম্মেলন করলো পল্টন ময়দানে। তো সম্মেলনের দ্বিতীয় দিনে একেবারে উস্কানিমূলক ভাবে মুজিববাদী ছাত্রলীগের একটা মিছিল, নেতৃত্বে আব্দুর রাজ্জাক, শেখ শহীদুল ইসলাম, শেখ কামাল, এরা একটা মিছিল নিয়ে পল্টনের পাশ দিয়ে ওই যে গুলিস্তান বিল্ডিং এর দিক দিয়ে যাচ্ছে। এটা ছিল একটা উস্কানি। তোমাদের সম্মেলন হলো রেস করছে সোহরাওয়ার্দী উদ্যানে, তুমি পল্টনের কাছে মিছিল নিয়ে আসো, এটা উস্কানি হয়েছে। উস্কানিতে একটু হাতাহাতি ধাক্কাধাক্কি হয়েছে। এখন ওই সময় মানে অবিভক্ত ছাত্রলীগের দেখা গেল ৭০ থেকে ৮০% হচ্ছে পল্টনের সম্মেলনের ওই বৈজ্ঞানিক সমাজতন্ত্রী। ওটা তো শেখ মুজিব যদি রেস কোর্সে না যেতেন, ওরা কয়দিন পরে এতিমের মতন ফ্যাফে করে ঘুরতো। শেখ মুজিব যেহেতু ওখানে গেছেন, স্বীকৃতি দিচ্ছেন, তার ছেলে, তার ভাগিনা, ভাতিজা সব ওই দিকে, তো ওইটা পারিবারিক ভাবে তিনি ওইটাকে সমর্থন দিয়েছেন, সেই জন্য ওটা দাঁড়াতে পেরেছে সরকারের সমর্থন নিয়ে। তো পল্টনে যাওয়ার পরে যখন ধাক্কাধাক্কি হলো দুই দিকে, তখন তো আব্দুর রাজ্জাকও কিছু কিল ঘুষি খেলেন, কারণ ওইখানে তো কিছু করার নাই। এই যে সিচুয়েশনটার কথা বলছেন এটা 1973 সালের, এটা 72 সালের জুলাই মাসের 22 তারিখ, 72 সালে জুলাইয়ের কথা বলছেন, জুলাই 22 তারিখ। পরের দিন পত্র পত্রিকা এটার খবরও থাকতে পারে। আমি যদি এইটা এই সময় নিয়ে আসি যে ডিআরইউতে 15 জনকে গ্রেফতারের যে দৃশ্যটার কথা আমি বলেছি আজকে শুরুতে, আপনি জানেন আরেকটি ঘটনা হচ্ছে নুরুল হক নূরের উপরে হামলা হলো, কিন্তু তার আগে জাতীয় পার্টির অফিসের সামনে যেটিকে তারা হামলা বলছে, জাতীয় পার্টি হামলা বলছে, তারা বলছে রাজনৈতিক অধিকার, আমরা একটা প্রতিবাদ জানাতে গেছি। এটাকে আপনি মব ভায়োলেন্স বলবেন, নাকি এটাকে উস্কানি বলবেন, নাকি এটা রাজনৈতিক কর্মসূচি বলবেন? না, মিছিলটা নিয়ে গেছে কে? গণ অধিকার পরিষদ। হ্যাঁ, তো গণ অধিকার পরিষদের বক্তব্যটা কি? যে আমরা প্রতিবাদ জানাচ্ছি। তো প্রতিবাদ জানানোর জন্য তাদের অফিসের সামনে যেতে হবে কেন? আচ্ছা, তাই না? জি। এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি নিয়ে এই যে এনসিপির ওরা প্রতিবাদ জানালো না, কোথায় করলো? শাহবাগে অবরোধ করলো, যমুনার দিকে গেল, ইত্যাদি গেছে। ওই পার্টি অফিসে ওরা যাওয়ার দরকারটা কি? ওটা তো একটা উস্কানি হিসাবে তারা দেখতেই পারে। এবং তারা বলেছেন, জাতীয় পার্টির সেক্রেটারি তিনি শামীম হায়দার পাটোয়ারি, তিনি বলেছেন যে এটি নুরুল হক নূরের দল এটি করেছে বলে আমরা অনুমান করি। আমার বিরুদ্ধে যদি কারো অভিযোগ থাকে, সে যদি আমার বাড়ির সামনে এসে হইচই করে, এটা তো আমি স্বাভাবিকভাবে নিব না। তার যদি আমার বিরুদ্ধে সত্যি সত্যি কোনো কমপ্লেইন থাকে যে আমি খুব অপরাধী, তার তো উচিত থানায় গিয়ে মামলাটা করা, থানায় যাওয়া, আদালতে যাওয়া। আমার বাড়িতে এসে হইচই করবে কেন? তো আমরা কি কোনোদিনই সভ্য হব না? এটা তো দিনের পর দিন, বছর পর বছর আমাদের দেশের রাজনীতির নামে ফাজলামোগুলো চলছে। স্ট্রিট এজিটেশনের নামে আমাদের এখানে হরতাল হয় কি, ভোরবেলা 2-4টা গাড়ি, বাস, ট্রাক পোড়ায় দেয়, একটা আতঙ্ক ছড়ায়, আর আমরা পরে বলি কি জনগণ স্বতঃস্ফূর্ত হরতাল করিয়াছে। এটা তো স্বতঃস্ফূর্ত না। এই রাজনীতিটা আমরা দেখছি দশকের পরে দশক। এই অসভ্য রাজনীতির শেষ কবে আমরা জানি না। এবারে সবশেষ যে ঘটনাটাকে যদি এভাবে বলি, জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি করে নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদ 3 দফা দিয়েছে, আর সেটাতে লাভ হলো না, বরং নুরুল হক নূর মার খেলেন। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে অন্য একটি দল বা গোষ্ঠী যখন কর্মসূচি দিল, সেখানে
আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, কিন্তু আওয়ামী লীগের কর্মসূচি স্থগিত করা হলো। এই দুটো পার্থক্যের কারণটা ঠিক কি মনে হয় আপনার? না, আওয়ামী লীগের মানে আওয়ামী লীগকে কর্মসূচি করতে পারবে না, যতটুকু জানি নির্বাচন পর্যন্ত এবং বিচার চলছে ইত্যাদি একটা কথা, বিচার শেষ না হওয়া পর্যন্ত এই কাজটা তো হয়েছে এক্সিকিউটিভ অর্ডারে, জি তাই না? জি, এটা তো কোনো বিচারিক সিদ্ধান্ত না, আদালতের সিদ্ধান্ত না। এক্সিকিউটিভ অর্ডারে তো আপনি যা খুশি তা করে দিতে পারেন, কিন্তু এগুলো তো চ্যালেঞ্জ হবে পরবর্তীতে যে সংসদ আসবে তারা যদি এগুলো এন্ডোর্স না করে। আমি আগেই বলছি এটা কোনো বিপ্লবী সরকার না, এখানে কিছু লোক মিলে তারা সিলেক্ট করেছেন যে মোহাম্মদ ইউনূস হবেন প্রধান উপদেষ্টা, আর বাকি উপদেষ্টারা হচ্ছে সব হ্যান্ডপিক, এটা কেউ জনপ্রতিনিধি না, তাই না? তো এদের সবারই কম বেশি শেখ হাসিনার প্রতি ক্ষোভ আছে, আমি অনেককেই চিনি, এবং তারা মানে আমি তাদেরকে বলবো না যে তারা না, তারা অনেকেই হয়তো নেতা সুলভ গুণটুন থাকতে পারে, আছে কয়েকজনের একেবারেই নাই, কিছু লোকের সঙ্গে তো রাজনীতির কোনো সংস্রবই নাই, দেখি নাই, কিন্তু এরা হচ্ছে অধ্যাপক ইউনূসের হ্যান্ডপিক কিছু লোক, তাদের দায়বদ্ধতা কিন্তু আমাদের প্রতি না, তাদের দায়বদ্ধতা হচ্ছে ইউনূসের কাছে, তাই না? তো সুতরাং তারা এক্সিকিউটিভ অর্ডারে আজকে এটা করব, কালকে এটা করব না, পরশুদিন এটা করব, এইটা বলবে কেন? তাদের তার অনেক কাজ আছে, না? গত 1 বছরে তো আমরা কোনো সংস্কার দেখি নাই, কিন্তু সংস্কার শব্দটাই বেশি শুনেছি, এটা বলা হচ্ছে। হ্যাঁ, কারণ সংস্কার তারা বোঝেন না, বুঝলে যেসব কাজ করলে মানুষ ভালো থাকবে, শান্তিতে থাকবে, একটা কমফোর্টেবল লাইফ লিড করতে পারবে, এই ধরনের কিছু তো হয় নাই, এই ধরনের কোনো কাজ কিন্তু তারা করে নাই। তারা সংবিধানের আগে এখানে কিন্তু হবে না, অথবা হবে না, বা হবে, বা এই শব্দ থাকবে কি থাকবে না, এটা নিয়ে চর্চাটা বেশি হচ্ছে, যে জিনিসটা সাধারণ মানুষ বোঝেই না, বা তাদের কাছে একটা তাদের জীবনের সঙ্গে এটা প্রাসঙ্গিক না বা গুরুত্বপূর্ণ মনে করেন না। হ্যাঁ, সেটা। এবারে যদি প্রসঙ্গটা একটু সামনে নিয়ে যাই, নুরুল হক নূর সাথে জাতীয় পার্টির যে বিষয়, আপনার অবস্থান আমরা শুনলাম। লতিফ সিদ্দিকী শুধু নয়, ওই দিন যে অনুষ্ঠানটি ছিল মঞ্চ ৭১-এর, সেখানে লতিফ সিদ্দিকীর সাথে তাকে ঘিরে রেখে সবাই স্লোগান দিচ্ছিলেন, এই যে দৃশ্যটা আপনি দেখেছেন ভিডিওটাতে, এখন এটা আপনার কাছে মনে হয় কিনা যে সম্প্রতি ভিন্ন মত কেউ পোষণ করতে সাহস পাবে কিনা এই সবের ঘটনার মধ্যে দিয়ে? এখানে দুইটা, নাকি এখানে আসলে যা হয়েছে এটা ওই জনরোষ এইভাবে বলা যায় না? আমি এখানে দুইটা জিনিস দেখি, সবকিছু তো জনরোষ দিয়ে জাস্টিফাই করা যাবে না। আমার যদি আজকে জনরোষ থাকে কিছু একটা ব্যাপারে, জি, মনে করেন অধ্যাপক ইউনূসের উপর আমার মানে রাগ আছে, আমি যমুনার সামনে একটা গিয়ে করলে তো আমাকে পুলিশ মিলিটারি পিটাবে না? জি, থেকে বলবে যেন রোষ আছে এই বলে আমি একটা অ্যাকশন নিব, দিবে না তো। তো ব্যাপারগুলো, সিদ্ধান্তগুলো হয় খুব সিলেক্টিভ। এখন মনে করেন এই যে কি ৭১ মঞ্চ নামে তারা একটা মঞ্চ, এটা কিন্তু আগে ছিল না, এটা নতুন হয়েছে। তো ৭১ মঞ্চকে আমি দেখি আওয়ামী লীগের একটা আউটফিট হিসাবে, যেহেতু আগে ছিল না, আর আওয়ামী লীগ নামে তারা কিছু করতে পারছে না, এটা করেছে। তো সুতরাং ওইটাতে গিয়ে যারা গেছে, যারা ওখানে গিয়ে মানে ক্ষুব্ধ হয়ে গেছে, তারা ওদেরকে আওয়ামী লীগ মনে করে গেছে, যে আওয়ামী লীগ ৭১ মঞ্চ নাম দিয়ে আবার দৃশ্যমান হওয়ার চেষ্টা করছে, এই একটা মানে এই একটা ধারণা। এবং ওখানে তো আওয়ামী লীগের বাইরের কোনো মুক্তিযোদ্ধা তো এই দেশে বহু আছে, আমিও তো মুক্তিযোদ্ধা, আমি তো যাই নাই সেখানে, ওরা তো উদাত্ত আহ্বান জানাইছে মুক্তিযোদ্ধারা আসে, আমি যাই না। যে ব্যক্তি যাওয়ার জন্য ফেসবুকে ঘোষণা দিলেন তিনিও যান নাই, যেটা এখান পান তিনিও যান নাই, তিনি আবার ওই সময় সুপ্রিম কোর্টে গেছেন, সেখানে গিয়ে লাইভ করেছেন। এখন আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে এইটা একটা। দ্বিতীয়ত ওখানে যারা গেছেন তারা যদি এটা অপরাধ করে থাকে সেটা দেখার জন্য তো পুলিশ আছে, কিন্তু আমরা তো ইয়েতে ভিডিও দেখলাম, সেখানে যে লতিফ সিদ্দিকের মতন লোককে একজন থাপ্পড় দিচ্ছে, ধাক্কা দিচ্ছে, গালাগালি করতেছে। তো যারা এগুলি করতেছে এদেরকে একটাই বিশেষণে বিশিষ্ট করা যায়, এটা তো সভ্য লোক না, এইভাবে তো আচরণ করে না। পুলিশ গেলে পুলিশ গ্রেপ্তার করবে, এরা গিয়ে যা করছে এটা তো স্রেফ ইতরামি। তো সুতরাং এটাও আমি সমর্থনযোগ্য মনে করি। আচ্ছা, দুটো বিষয় আমি যদি এখানে তুলি প্রশ্নটা, একটা হচ্ছে যে আপনি আওয়ামী লীগের আউটফিটের যেটা বললেন, সেই জায়গায় যাদেরকে এখানে গ্রেপ্তার করা হয়েছে তারা
মদিনুল লতিফ সিদ্দিকীর কথাই বলি, তিনি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এবং দীর্ঘ সময় আগে। এছাড়া একজন অধ্যাপককে গ্রেপ্তার করা হয়েছে, তিনি আওয়ামী লীগের সদস্য ছিলেন না। আর অন্য সাংবাদিক বা আরো কিছু মুক্তিযোদ্ধা ছিলেন, আপনি জানেন, বা এরকম কিছু কিছু মুক্তিযোদ্ধা গিয়েছিলেন সেখানে। এখন তাদেরকে আওয়ামী লীগ বলে আসলে অন্য কোনো মানে টার্গেট ফেলা হয়েছে কিনা, মানে এটা টার্গেটেড কোনো পরিস্থিতি ছিল কিনা, এখানে কোনোভাবে বিবেচনা করা যায়? এই খেলাটাই আমি বুঝতে পারছি না আসলে। আচ্ছা, কারণ আমি ধরলাম লতিফ সিদ্দিকের কথা। জি, লতিফ সিদ্দিক ওখানে কেন গেলেন? এটা তো আমি, উনি কেন গেলেন? মানে বাংলাদেশে তো কয়েক লাখ মুক্তিযোদ্ধা আছে, আমরা ধরে নিই, তো কয়জন গেছে সেখানে? লতিফ সিদ্দিকী কেন গেল? এভাবে যদি আমি এভাবে যদি মানে বিষয়টা বিবেচনা করি, একজন মানুষ তো তার মতামত দেওয়ার জন্য যেতেই পারেন। প্রেস ক্লাবে ডিআরইউতে একটা প্রোগ্রাম হচ্ছে, না 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 না, এটা তো একটা ডিক্লেয়ার্ড প্রোগ্রাম, ৭১ মঞ্চ নাম দিয়ে। তো ৭১ মঞ্চ তো এর আগে বেশ কয়েকটা আমি দেখেছি তাদের ফেসবুক পোস্ট গুলি, সেখানে তো মানে আওয়ামী লীগ শব্দটা নাই, কিন্তু আওয়ামী রাজনীতির কথাবার্তাই সেখানে আছে, মুজিববাদও আছে, সবই আছে। তো বোঝাই যায় এটা আওয়ামী লীগের একটা আউটফিট। তো সেখানে যারাই যাবে তাদেরকে তো মানুষ আওয়ামী লীগের সাথে অ্যালাইন্ড হিসেবে ধরে নেবে। এখন হচ্ছে যে সাধারণ মানুষ যেতে পারে, ওরা ওখানে পারমিশন নিয়ে একটা ফর্মাল অনুষ্ঠান, একদম ব্যানার টাঙানো ছিল। এবং বাংলাদেশে শুধুমাত্র রাজনৈতিক সংগঠন না, অনেক অন্য সংগঠন, যেমন আজকেও 7টা দল এবং একটা সংগঠন গেছে, এরকম সংগঠনরা তো প্রোগ্রাম করে বাইরে, সেই নিরাপত্তা তো পুলিশ নিরাপত্তা দেওয়ার কথা ছিল। তাদেরকে যদি গ্রেপ্তার করতে হয় তাহলে পুলিশ গ্রেপ্তার করতো, কিন্তু ওই মবটা তৈরি করার দরকার হলো কারণ সেটা স্বীকৃতি পেয়ে যাচ্ছে কিনা? না, আমাদের মব তো স্বীকৃতি পেয়েছে অনেক আগে। আচ্ছা, গত বছর 21শে ফেব্রুয়ারিতে বই মেলার সময় যখন একটা দোকানে তসলিমা নাসরিনের একটা বই নিয়ে যে সিচুয়েশন তৈরি হলো, ওটা তো পিওরলি মব। একটা বই থাকবে কি থাকবে না, প্রথম কথা হচ্ছে বইটি নিষিদ্ধ নয়। দ্বিতীয়ত ওইখানে যারা আছে তারা বাংলা একাডেমির হচ্ছে বইমেলার আয়োজক, তাদের অনুমতি নিয়ে রীতিমতো চাঁদা দিয়ে তারা ওখানে একটা স্টল করেছে। ওটা যদি কোনো অ্যাকশন নিতে হয়, সেই অ্যাকশন তো নিবে বাংলা একাডেমি। সেটা না মবের মাধ্যমে। এটা তো শুধু মব না, এটা তো তৌহিদি জনতা। এখন কথা হচ্ছে, তখন আমরা দেখলাম কি, আমরা দেখলাম যে সরকার বা এস্টাবলিশমেন্ট এই মবের পক্ষে দাঁড়ালো, এবং এরপরে বইমেলার যে আবহাওয়াটা, এটা তো ধ্বংস হয়ে গেল একেবারে। এখনো কি আপনি সেই যারা এগুলি করে তারা তো কোনোদিন বই পড়ে না, তারা বই কেনে না, বই পড়েও না, তো মেলার সাথে তারা কোনো প্রাসঙ্গিকই না। এই সেপ্টেম্বর পর্যন্ত এরপর থেকে যতগুলো মব যত জায়গায় দেখেছে, কোনো মবকে কি কেউ নিয়ন্ত্রণ করেছে? হ্যাঁ, এটা মব না, কিছু কিছু সিলেক্টিভ ক্ষেত্রে আপনি দেখবেন যে প্রাইমারি স্কুলের শিক্ষকরা বা বিভিন্ন জায়গায় তারা ওখানে অবরোধ করতে গেছে না, বিভিন্ন জায়গায় তাদেরকে পুলিশ পিটিয়েছে, জল কামান দিয়ে পানি ঢেলেছে, এগুলো তো করেছে। আর অনেককে করে নাই। কাদেরকে করে নাই? কারণ ধরে নিয়েছে এদের সামাজিক অবস্থান ভালো, বা সরকারের সঙ্গে এদের যোগসাজশ আছে। তো ওইখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে আচরণ, এটা খুব সিলেক্টিভ। জি, তো সেটাই আমরা দেখলাম আর কি। আমার সব শেষ প্রশ্ন, আমরা আলোচনার শেষ প্রান্তে, সেটা হচ্ছে মব নিয়ে। এটা এই ক্ষেত্রে এখন আপনার একদম একেবারে সাধারণ কোনো ঘটনা বা আওয়ামী ঘটনা, কোনো আউটফিটই নাই, একজন সাধারণ মানুষ হিসেবে এখন মানুষ মাইন্ডসেটটা কোথায় আছে আপনি মনে করেন যে এখানে দেখে কেউ যদি মব করে, মবের শিকার হয়, পুলিশ এসে কাকে গ্রেপ্তার করবে? যারা মব তৈরি করেছে তাদেরকে গ্রেপ্তার করবে, নাকি যিনি মবের শিকার হয়েছে তারই ভয় হবে যে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে? না, পুলিশ তো মানে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয় না। পুলিশ চিন্তা করে তার নিয়োগকর্তারা কি করলে খুশি হবে। আচ্ছা, নিয়োগকর্তা মানে কি ছাত্র, সেই ডক্টর ইউনূসের নিয়োগকর্তা নাকি সরকার? না না, সরকার। এবং সরকারও চিন্তা করে যে তার কোন অ্যাকশন, মানে তারও তো নিয়োগকর্তারা আছে, তাই না? পাবলিক প্রেসার আছে, প্রেসার গ্রুপ আছে, কোন প্রেসার গ্রুপটা বড়, কার প্রেসারটা বেশি, এটা সরকারও চিন্তা করে। যার জন্য বিক্ষোভ করতে গেলে কাউকে পানি খাওয়ায় আর কাউকে পানি মেরে তাড়ায়। জি, তাই না? জি, অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, মহিউদ্দিন আহমেদ। ওকে দর্শক, আমাদের সঙ্গে আজকে ছিলেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ। তার কাছ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনীতি, বিশেষ করে মব নিয়ে আলোচনা হয়েছে। নুরুল হক নূরের দল এবং জাতীয় পার্টি একদিকে, অন্যদিকে মঞ্চ ৭১-এর অনুষ্ঠান এবং অন্যান্য আরো সব বিষয় নিয়ে আজ আলোচনায় এসেছে। এরকম আলোচনার অন্যান্য বিষয় নিয়ে প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের এই আয়োজন, প্রথম আলোর ধারাবাহিক ও নিয়মিত আয়োজন বার্তা কক্ষ, দেখুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত। আর যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।